গায়ে দাগের সে ছবিগুলোও আছে, অনেক টর্চার করছে আমাকে, নীল নীল হয়ে ফুলে গেছিলো। তারপর আগুন দিয়ে পোড়াইতে চাইছে বাচ্চা সহ, যে কোনো প্রমাণই থাকবে না, তারা আকিজ গ্রুপ বড় গ্রুপ, এটা কোনো ব্যাপারই না। আমার হাজব্যান্ড এরপর এখন 3 নম্বর বউ আছে, দ্বিতীয় বিয়ে করছিল চিটাগাং, মেয়েটার নাম তানি, চিটাগাংয়ের মেয়ে। ওই ঘরে 3 বছর সংসার করার পরে ওই মেয়ে ওকে ডিভোর্স দিয়ে দেয়। এখন দুবাইয়ের একটা মেয়ে বিয়ে করে নিয়ে আসছে, এই ফেব্রুয়ারি মাসে বিয়ে করছে। এখন ওই মেয়ে বাসায় আছে। এমনও দিন গেছে যে আমি না খাইও ছিলাম, ছেলেকে দুধ খাওয়ার টাকা আমার কাছে ছিল না। ওই যে আমাকে ফালায় চলে গেছে 6-7 মাস আগে, আমি যে বাচ্চাকে নিয়ে কীরকম আছে তাও ফোন করে কখনো খোঁজ নেয় না। আমার হাজব্যান্ডের নাম হচ্ছে শেখ নাফিজউদ্দিন ফাহিম। উনি হচ্ছে আকিজ গ্রুপ, আকিজ সাহেবের মেজর ছেলে, মানে বড় ঘরের। আমার দাদা শ্বশুরের 3টা বউ আর কি। তো বড় যে ঘরের ছেলে, মেজর ছেলে শেখ মমিন উদ্দিন, ওনার ছেলে হচ্ছে শেখ নাফিজউদ্দিন ফাহিম, আমার হাজব্যান্ড আর কি। তার সাথে আমার বিয়ে হয় হচ্ছে আপনার 2015 সালে। পরিচয় হয় আমাদের ফেসবুকে। আমার আগেটা ডিভোর্স হয়, ডিভোর্স হওয়ার পর 12 সালে আমি তখন বরিশাল আমার মার কাছে থাকি। তখন ফেসবুকের মাধ্যমে তার সাথে আমার পরিচয়, মানে সে আমাকে নক করে, কথা এরকম হইতে হইতে আমাদের সাথে দুজনের সাথে ভালোবাসা হয়। তারপরে তার সাথে আমার 15 সালে পালিয়ে বিয়ে হয়। না, আমার মা জানতো না, আর ওদের বাসা শুধু ওর মা জানতো যে আমার সাথে ওর সাথে রিলেশন, কারণ ওর মা আমাকে আংটিও পরাই দিয়েছিল হীরার ওদের বাসায় নিয়ে। আমার পাস্টও জানতো সে, এবং দাওয়াতও খাওয়াইছিল, কিন্তু আমার মা বিয়েটা জানতো না। আর ওর মাও তখন জানতো না যেদিন আমরা পালাই বিয়ে করি। আর আমার আব্বা তো মারা গেছেন, আর আমি আমার আব্বা, আমার একটাই মেয়ে, আমার কোনো ভাই বোন নাই। আর ও হচ্ছে এক ছেলে এক মেয়ে, আর ওর বাবা যে দ্বিতীয় বিয়ে করছে সেই ঘরে 2টা মেয়ে। কেউ জানতো না, পরে জানাজানি হয়েছে বিয়ের পরে। এটা যখন ফাহিমের সাথে আমার ফেসবুকে প্রথম পরিচয় হয়, তখন তো ফাহিমকে আমি সবই বলছি যে আমার পাস্ট আছে, আমার ডিভোর্স আছে, আমার পাস্টের যত ঘটনা আমি বলেছি। এবং তারও কিছু পাস্ট ছিল, একটা মেয়ের সাথে তার রিলেশন ছিল, তার নামটা বলতে যাচ্ছে না যেহেতু সে আরেকজনের সংসার করতেছে। তো ওইটা দুজনে আমরা, মানে ও আমার মতো মেয়েই চাচ্ছিল, মানে ও বলতেছিল যে আমি একটা এমন একটা মেয়ে চাই যে মেয়েটা একটু সাংসারিক, ঘরোয়া, আমাকে একটু সাপোর্ট দিবে। কারণ ওর মা বাবার কাছ থেকে নাকি অনেক নির্যাতিত ছিল ওই টাইমটাতে, ওর মা নাকি অনেক নির্যাতন করতো আর কি। এই জন্য ও আমার প্রতি খুব আসক্ত হয়ে গেছিল, আমার সাথে কথা বলে ওর ভালো লাগতো। তো তখন ওর মার সাথে আমাকে প্রথম পরিচয় করাইতে নিয়ে যায় ওদের বাসায়, ধানমন্ডির বাসায়, ধানমন্ডি 11-তে। ওই বাসায় নিয়ে যাওয়ার পরে ওর মা আমাকে দেখছে, আমাকে সব কিছু সেও জানে। তারপর আমাকে একটা হীরার আংটি পরাই দিয়েছে তার আলমারি থেকে খুলে, এবং আমিও শাড়িটারি গিফট নিয়ে গেছিলাম ওর বোনের জন্য, ওর মার জন্য। আমাকে দাওয়াত খাওয়াছে, এবং ওই দিন রাত্রে আমি ওর বাসায় ছিলাম, ওর মার রুমে ওর মা বোনের সাথে আমি ঘুমাইছি। তো ওর বাবা তখন যশোর ছিলেন, মোহাম্মদের বাবা তখন যশোর ছিলেন। তো তারপরে আমি পরের দিনকে ওদের ড্রাইভার আমার বাসায় পৌঁছায় দেয়। তারপরে আমাদের বিয়ে হয়। আমরা তো মানে দুজনকে তো জানাজানি করেই বিয়ে হয়েছে। শুধু ওই পালাই বিয়েটা হয়েছে, মানে কি আমার শ্বশুরিটা মানতেন না আর কি, আমার পাস্ট আছে সেই জন্য ও আর কি ভয় আমাকে পালাই বিয়ে করছে। তো তখন এই যে বিয়ের পরে ওর দাদা ভাই যেহেতু জানতো না, মানে মোহাম্মদের দাদা ভাই, মানে আমার শ্বশুরের কথা বলছে, শেখ মমিন উদ্দিনের কথা, উনি মারা গেছেন করোনার সময়। তো উনি যখন জানছে তখন উনি মানে মানতে চায় নাই আমাদের বিয়েটা। তো এটা স্বাভাবিক, আমি এটা আসলে খারাপ দেখি না, যে না জানে বিয়ে করছে, তার হয়তো একটু খারাপ লাগছে। তো এটা আমিও আসলে একটু চুপচাপই ছিলাম। তো সেও তখন চুপচাপই ছিল, আমাকে মানে অনেক হয়রানি করছে, যেমন পুলিশ পাঠাইছে বাসায়, র্যাব পাঠাইছে বাসায়, তারপরে নানা রকম ফোন দিছে বাসায়, নিচে এসে অনেক মানে ভয় ভীতি দেখাইতো। তখন আমি আসলে বিয়ের পর একটু কনসিভ হয়ে গেছিলো, তখন আমার ওই বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যায়, মানে অত টেনশনে আমি আর করতে। তখন আমি মোহাম্মদপুরে একটা বাসা ভাড়া করে থাকি, মোহাম্মদপুরে। ওর বাবাও তখন চলে আসছিল আমার কাছে, মানে মোহাম্মদের বাবা, মানে তখন মোহাম্মদ হয় না আর কি, অন্য বাচ্চা হয়েছিল। তো তখন ওই এরকম করার পর অনেকদিন আমরা পালাই ছিলাম, আমি অনেক পালাই ছিলাম। মোহাম্মদের বাবাকে যশোর নিয়ে আটকায় রাখছিল আমাকে ডিভোর্স দেওয়ার জন্য, উনি দেয় নাই। তখন উনি বলছে যে না, আমি দিব না, আমি এই মেয়েকে ছাড়া থাকবো না, আমি এই মেয়েকে নিয়েই থাকবো, আর আমি দরকার তোমাদেরকে ছাইরা এই মেয়ের কাছে চলে যাব, কিন্তু আমি ডিভোর্স দিব না। তো যে যশোরের এমপি আর কি আফিল উদ্দিন, উনি আর কি তখন ওই যশোরে মোহাম্মদের বাবাকে আটকায় রাখছিল 3 মাস। আটকায় রাখার পর তখন আমার মিসক্যারেজ হয়, ফার্স্ট মিসক্যারেজটা হয়, কারণ টেনশনে যে উনি ভালো আছে কিনা। কারণ উনি সার্ভেন্ট দিয়ে ফোন দিয়ে কান্নাকাটি করতো যে আমাকে আটকায় রাখছে, আমাকে এরকম টর্চার করতেছে, আমাকে দিয়ে সাইন করাতে চাচ্ছে, আমাকে 12 কোটি টাকা চেক দিছে,
তো আমাকে ডিভোর্স দেওয়ার জন্য দিতে চায় না এসে। পরে 3 মাস পরে যখন সে ওখান থেকে ছাড়া পেয়ে আসছে তখন সে পার্মানেন্টলি আমার কাছে চলে আসছিল। তারপর তো সংসার চলতেছে, তখন মোহাম্মদ হওয়ার পরে আমরা মোহাম্মদপুর থেকে গুলশান নিকেতনে 1 নম্বর রোডে বাসা ভাড়া নিলাম। ওই বাসায় ভালোই সময় কাটতেছিল। তখন ওর দাদু আমাদের বাসায় একটু মাঝে মাঝে আসা যাওয়া করতো। তারপরে উনি আসা যাওয়ার পর থেকে আমার আর ফাহিমের মধ্যে খুব গন্ডগোল শুরু হলো, মারামারি কাটাকাটি। তার কিছু চারিত্রিক জিনিস আমার চোখের সামনে আসলো। আমার শাশুড়ি এসে নানা রকম মানে আমাকে কথা বলতো, কথা শোনাইতো, এটা নিয়ে অনেক গন্ডগোল হতো। তারপরে এর মধ্যে আমার শ্বশুর আবার একটা বিয়ে করছে যশোরে, সেকেন্ড বিয়ে করছে, ওইটা নিয়ে একটা গন্ডগোলের মতো শুরু হয়েছে। তখন আমার হাজবেন্ডের সাথে আমার শাশুড়ির সাথে অনেক এই যে তুমি বিয়ে করছো দেখে আমাদের গন্ডগোল হইতেছে, যে তোমার বাবা আর একটা বিয়ে করছে, মানে এরকম নানা রকম এলিগেশনস আমাদের উপর লাগাচ্ছিল। তো স্বাভাবিক ব্যাপার, হাজবেন্ডের মধ্যে তখন তো একটু দূরত্ব বেড়েই গেছে। তো তারপর উনি যখন পরে লাস্টে যখন আমার সাথে না খুব ভালো ব্যবহার করা শুরু করলো, যে আম্মু যা হয়েছে হয়েছে, আমরা এরকম মিলেমিশে যাই, হ্যাঁ আমরা আর ঝগড়াঝাটি করা দরকার নাই, তোমার পাপা তো বিয়ে করে ফেলছে, চলে গেছে আমাদেরকে ফেলে ছেড়ে। হ্যাঁ, তারপর উনি কি করলো, আমাকে মানে উনি ভালোবাসা শুরু করলো। কিন্তু ওনার এইটার পিছনে যে অন্য উদ্দেশ্য ছিল সেটা আমি বুঝি নাই, এই যে মামলাটা যে কেন আসলো। উনি ওইভাবে মানে এইটা ওদের পুরো ফ্যামিলিটা প্ল্যান ছিল যে আমাকে ডিভোর্স দিতে হলে আগে আমার ভিতরে ঢুকতে হবে, কারণ ফাহিমকে ওইভাবে ডিভোর্স দিতে পারতেছিল না তখন তারা। তো তখন এই আসা যাওয়া শুরু করলো। আমিও মাঝে মাঝে ওনাদের বাসায় যাইতাম মোহাম্মদকে দেখা করাইতে, আবার ওনারাও আসতো। তো একদিন ফাহিম আমার গায়ে প্রচণ্ড হাত তুলে, সামান্য 500 টাকার জন্য আর কি, মানে আমি তখন একটা বুটিক করতাম আর কি ঘরোয়াভাবে, মানে যেহেতু আমার শ্বশুর আমাদেরকে ওইভাবে টাকা পয়সা দিত না, আমি আর কি ঘরে বসে আশেপাশে ভাবিদের কাছে ড্রেস সেল করতাম নিকেতন 1 নম্বর বাসায় থাকতে। তো ওই কিছু টাকা পয়সা আমার কাছে থাকতো, যেমন ধরেন আমি মানে যত ভাই সোসাইটির ভাবিদের কাছে আর কি ড্রেস দিতাম। একটা ড্রেস অনেক দামে সেল হইতো, 12,000, 13,000, 10,000 এরকম করে, একটা বিগ অ্যামাউন্ট আমার কাছে আসতো। তো সেই টাকাগুলো তো আমার কাছে থাকতো। অনেক সময় আমার কাছে ধার নিত যে আমাকে কিছু টাকা ধার দাও, এখন আমি তোমার সামনের মাসে দিয়ে দিব। তো ওরকম একটা 500 টাকা একটা গড়বিল হয়েছিল, সে আমার বলছিল, সে আমাকে দিয়েছে, আমি বলছি না তুমি আমাকে দাও না, আমার কাছে লেখা আছে। ওই কথায় কথা তখন উনি আমার মৃত বাবাকে গালাগালি করছে কবর থেকে, এইটা সেইটা। তো তখন আমি রাগ হয়ে অনেক কান্নাকাটি করছি, আমি ঘুমের ওষুধ খাই ফেলছিলাম, কারণ আমার বাবা ছাড়া তো আমার কেউ নাই। তো মৃত বাবাকে গালাগালি করছে, তো আমার একটু খারাপ লাগছে আর কি। তো তখন আমার বাচ্চা ছোট আর কি, তো তখন ওর মাকে ফোন দিয়ে আনাইছে যে নাজিয়া ঘুমের ওষুধ খাইছে আম্মা, এরকম ওর গায়ে আমি হাত তুলছিলাম, ও সহ্য করতে পারে নাই। তো ওর মা আইসা তারপরে আমাকে মানে 5-6টা আর কি, আমি তো কখনো ঘুমের ওষুধ খাই না, ওটা দিয়ে আমি একটু হয়ে গেছিলাম, অসুস্থ হয়ে পড়ছিলাম। তখন ওর মা ওদের বাসায় নিয়ে গেছে, আমাকে বলছে তাহলে তো বাসায় নিয়ে যে আমরা সুস্থ করে ফেলবো। তো আমার না সেন্স ছিল না, আমি শুনছি বুয়াদের কাছে আমাকে নাকি আর করে গাড়িতে করে ধানমন্ডির বাসায় নিয়ে গেছে। মোহাম্মদের যে পালসে যে খালা উনি সাথে ছিল, উনিও গেছিল আর কি, কারণ মোহাম্মদকে রাখবে কেনাইলে, ও তো ছোট একদম। তো ওই বাসায় নাকি আমি 2 দিন ঘুমানো অবস্থায় ছিলাম, কোনো ডক্টর দেখে না, তারা নাকি ঘুমের মধ্যে খাওয়াইছে আমাকে। 2 দিন পরে আমি যখন চোখ মেলে তাকাইছি বা কথা বলছি, তারপরে যে আমাকে ডিভোর্সের জন্য খুব প্রেশার ক্রিয়েট শুরু করছে। একটা রুমের মধ্যে নিয়ে আমাকে বলছে সাইন করে দিতে। তো বাসায় দেখলাম অনেক মানুষ আসছে, পিয়ন, রেজা, হায়দার, তারপর হচ্ছে আরিফ ড্রাইভার, আমিরুল ড্রাইভার, তারপরে হচ্ছে হাসান আঙ্কেল, তারপরে হচ্ছে ইসলাম আঙ্কেল, ওনাদের জিএম, ওনাদের বাসার বুয়ারা, মানে সব রুমে জড়ো হয়েছে। আর আমি ছিলাম একা। তো আমাকে অনেক ভয়ভীতি দেখাচ্ছে, আমার শাশুড়ি আমার রুমে বসে আমাকে মারছে, আমার গায়ে দাগের সে ছবিগুলোও আছে, অনেক টর্চার করছে আমাকে, নীল হয়ে ফুলে গেছিলো। তারপর আগুন দিয়ে পোড়াইতে চাইছে বাচ্চা সহ, যে কোনো প্রমাণই থাকবে না, তারা আকিজ গ্রুপ, বড় গ্রুপ, এটা কোনো ব্যাপারই না এটা বলে। তখন আমি খুব ঘাবড়াই গেছিলাম, আমি রুমের মধ্যে ভয় বসেছিলাম। আমি খালি বলতেছিলাম যে আমার একটু বাসায় দিয়ে আসেন, আমার শরীর ভালো লাগতেছে না, কারণ 2 দিন তো ঘুমছিলাম, উঠে এরকম আমার মানে মাথাটা তখনও ঘুরাচ্ছিল। তো তখন এর মধ্যে মোহাম্মদের দাদা আসে, শেখ মমিন উদ্দিন যে আমার শ্বশুর, উনি আসে। উনি আসার পরে উনি বলতেছে যে এখন বাসায় পাঠাই দাও, বেশি অসুস্থ হয়ে পড়ছে, কারণ ওই যে মারছে না, বমি টমি করে দিছি, মাথা ঘুরাচ্ছিল, আগুন টাগুন ওইগুলো নিয়ে দৌড়াদৌড়ি। ওর মা খুব হিংস্র আর কি, মোহাম্মদের দাদি, উনি খুব অ্যাগ্রেসিভ হয়ে যায় যখন চাতে। ওনার নাম হচ্ছে আঞ্জুমনার সিদ্দিকি জুয়েল। তো মানে আমার লাঠি দিয়ে এখানে একটা বাড়ি মারছিল, এখানে ফেটে গেছিলো মাথাটা। তো আমি ওর জন্য অসুস্থ হয়ে পড়ছিলাম, মাথা ঘুরে পড়ে গেছিলাম।
তো তখন ওনারা যখন দেখছে যে এটা মার্ডার কেস হইতে পারে বা আমি খুব কাহিল হয়ে গেছি, তখন ওনারা ওনাদের ড্রাইভার দিয়ে আমাকে বাসায় পাঠিয়ে দেন। বাসায় পাঠিয়ে দেওয়ার পরে ওই ওনাদের প্রিমিয় গাড়িতে করে আরিফ ড্রাইভার নামে উনি আমাকে বাসায় দিয়ে যায়। দেওয়ার পর আমি বাসায় উপরে ওঠার পরে উনি চলে যাওয়ার পরে আমি বলতেছিলাম মোহাম্মদের বাবাকে যে আমি থানায় একটা জিডি করতে চাই, কারণ আমার ভয় লাগতেছে যে আমাকে যেহেতু মেরে ফেলার কথা কইছে আমি মরেও যেতে পারি, তো আমি জিডি করব। তো তখন আমি যখন জিডি করি তখন বললো যে আমি গুলশান থানায় গেলাম, পরে ওরা আমাকে গুলশান থানায় বললো এই ঘটনাটা যেহেতু ধানমন্ডি থানার, এটা গুলশান থানায় আমরা জিডিটা নিতে পারতেছি না, এটা আপনার ধানমন্ডি থানায় জিডিটা করতে হবে। তখন আমরা সিএনজিতে করে সেই ধানমন্ডি থানায় যাই, এবং আমি কিন্তু ওই মার যে সারা গায়ে ওই অবস্থায় গেছি, মানে জামা টামা ভিজা ছেঁড়া, একটা ছেঁড়া মেক্সি পরা, ওই জোনটা যা আমাকে পরাই দিছে মারার পরে আর কি, বমি টমি করার পরে যা চেঞ্জ করছে ওইগুলো পরেই আমি ওই ধানমন্ডি থানায় গেছি। যাওয়ার পরে ওখানের আহসান কমিশনার একজন ছিল, উনি দোতলায় ছিল, আমি নিচতলায় যখন বলতেছিলাম তখন ওরা আমার ঘটনা শুনে উনি বলছে যে নারী শিশু মনে হয় মামলা হয় আর কি, মারার ওই হ্যাঁ নারী নির্যাতনের যেগুলো ফুলা ছিল, তো ওনারা দেখছে যে সারা শরীর ফুলা, ওনাদের সিসি ক্যামেরাও কিন্তু ছিল ওখানে। তো ওনারা বলছে যে আপনার এখনই মামলা হবে। তো তখন আমাকে মোহাম্মদের বাবা বলছে কি যে মামলা করো না, কারণ যেহেতু আমার মা, তুমি এই ঘরের বউ, তোমার কাছে একটা রিকোয়েস্ট, তুমি মামলা করো না, জিডি করতে চাচ্ছ করো কিন্তু মামলাটা করো না। তো সেইটা বলার পর যেহেতু আমার হাজব্যান্ড, আমি রেসপেক্ট রেখেছি, আমি আর মামলা করি নাই, আমি জাস্ট ঘটনা বিবরণ দিয়ে আমি এটা জিডি করে নিয়ে আসি। তখন আহসান কমিশনার সাহেব উনি উপরে ছিল, উনি নিচে এসে বললে যে না এটা মামলাই হয়, কারণ ওনার মাথাটা ফুলে গেছে, ওনার অনেক মারছে, ওনার যে অবস্থা দেখতেছে উনি রাত্রেবেলা সার্ভাইভ করে কিনা সন্দেহ, বলছে আপনি হসপিটালে ভর্তি হন। তখন আমি ইমিডিয়েটলি ইউনাইটেড হসপিটালে ওই জিডি করার পরে আমি বলছি যে না মামলা করবো না স্যার, আমি চিকিৎসা করে তারপরে যেটা ভালো হয় ওইটাই করবো। আমার মনে মামলাটা ছিল না, আসলে আমার কথা ছিল যদি মেরে ফেলে ভয়, আমি একটা জিডি করে রাখছি যে নিরাপত্তা, যে জানি আমাকে মাইরে না ফেলে, কারণ এদের টাকা তো অনেক, আমাকে তো মেরে ফেললে কোনো ব্যাপার না, যেহেতু আমি গরিব মানুষ। তো তখন আমি ইউনাইটেডে যে সাধারণ চিকিৎসা নেই, ওরা বলছে কি যে আপনি একটা ঢাকা মেডিকেলে একটা করে রাখেন, চিকিৎসা করে রাখেন, এটা আপনার জন্য ভালো হবে। কারণ যেহেতু ওনারা ঘটনাটা শোনার পরে ওনারা বুঝছে যে যদি আসলেই মারা যাই আমি বা কিছু ইউনিটের কাগজে কিছু হবে না, তো ওনারা আমাকে ডক্টরি বুদ্ধিটা দেওয়ার পরে আমি ওই সময় ঢাকা মেডিকেলে যে ভর্তি হই, সাধারণ ট্রিটমেন্ট নেই, পুলিশ কেসে একটা কাগজ দেয়, তারপর আমি একদিন পরে বাসায় আসি। আসার পরে তো আমি আমাকে যে ওষুধ দিছে নানা রকম, কারণ আমি খুব অসুস্থ ছিলাম, মার খাওয়ার পরে আবার শরীর খুব দুর্বল ছিল, সারা শরীর ব্যথা ছিল মারার জন্য, মাথা এখান দিয়ে ব্যথা ছিল, ফুলা ছিল। তারপর 5 দিন পর নাকি ওনারা নাকি আমার নামে মামলা করছে 27 তারিখে, এটা মনে হয় 17 তারিখের ঘটনা ছিল, ওনারা 27 তারিখ নাকি ধানমন্ডি থানায় মামলা করছে। এটা থেকে আমি যাই না, আমার কাছে কোনো চিঠিও আসে নাই কোর্ট থেকে, আমার কাছে গুলশান থানা থেকেও কোনো এসআই আসে নাই তদন্ত করার জন্য। হঠাৎ করে আমাকে অ্যারেস্ট করে ধরে নিয়ে যায় ওই মামলার কিছুদিন পরে, 15 দিন কি 1 মাস পরে এরকমই হবে, আমার ঠিক ডেটটা একটু খেয়াল নেই, অনেকদিন আগের কথা তো, 18 সালের। তো এসে অ্যারেস্ট করে আমাকে সকালে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে ধানমন্ডি থানায় নিয়ে যায়। তা তখন আমি ওখানের এসআই যে তৌকির, ওনাকে আহসান কমিশনার, ওনাকে ওসি সাহেবকে আমি বলছি স্যার আপনারা তো জানেন আমাকে উনি মারছে, আমি তো জিডি করে গেছি, আমার মামলা কেন হয়েছে, আমার ছোট দুধের বাচ্চা আমাকে নিয়েন না। তারা শুনে নেয়, আমাকে একটা রুমে আটকায় রাখছে এবং ওরা টাকা দিয়ে আমাকে কি জানি একটা টর্চার করে, জানি কি একটা করে, যদি টাকা দিয়ে মারে ওইটাও করতে চাইছে। হ্যাঁ, তারপরে আমি বলছি যে আমাকে কেন রিমান্ডে নেবেন। তারপর একটা মহিলা পুলিশ ছিল, উনি বলছে কি আপা আপনার কাছ থেকে জোর করে, আমি যে বলছি এটা বললেন না, জোর করে কবুল করাইতে চাই যে আপনি ওনার মাকে মারতে চাইছেন। ওইটা শুনে আমি খুব ভয় পেয়ে গেছি যে আমি তো অসুস্থ ছিলাম বাসায়, মারার তো পোস্ট আসে না, যেটা আমি আগে করছি। আমি বলছি কেন স্যার, আপনাদের সিসি ক্যামেরায় তো আছে, আপনারা দেখেন, আমি যে এই যে আমার জিডি কপিগুলো দেখেন, ঢাকা মেডিকেলের রিপোর্ট দেখেন, আমি তো ওনাকে মারি নাই, উনি আমাকে মারছে। এটা বলার পরে কেউ শুনতেছিল না, আমাকে একটা রুমে বসাই রাখছে সেই ভোর 6টা থেকে বিকাল 5টা পর্যন্ত। তারপর আমি পুলিশ আপাকে বলছি কি আপা আমার একটা ফোন করতে দেন, যেভাবে হোক আমি তো আমার মাকে একটু জানাই। তারপর আমার আম্মাকে জানাইছি যে আম্মা তুমি যে কোনো উকিলের কাছে যাও, এরকম আমাকে কিন্তু এরকম ওরা বলতেছে যে কি থানায় নাকি চালান দিবে, কি একটা করবে, এখন আমি বুঝতেছি না।
তারপরে আমার ছেলে আমার ওই থানাতেই কোলে, আমার ছেলে সহ। তারপরে আমার আম্মা মনে হয় ওই আমার বোনের মেয়ে ও ও আবার ব্যারিস্টার, ওকে ফোন দিচ্ছে, ও আবার দেশে ছিল না, ও আবার আর একটা উকিল ওনার নাম্বার দিছে, ওনাকে ফোন দেওয়া হয়েছে। তো উনি বলছে কি, উনিও তখন চিটাগাং ছিল, কক্সবাজার। উনি বলছে কি, নাজিয়া পা আমি আমার অ্যাসিস্ট্যান্ট এখনই পাঠিয়ে দিচ্ছি, আপনি টেনশন করেন না। তারপর ওই অ্যাসিস্ট্যান্ট উনি আসছিল থানায়, উনি আইসা ওই যেটা বললেন যে মারার জন্য যেই রিমান্ড, ওইটা উনি 20,000 টাকা দিয়ে উনি ক্যান্সেল করছে। 20,000 টাকা দিয়ে, ওনার টাকা দিয়েই করছে, ভাইয়া করিয়া ক্যান্সেল করছে। কারণ আমার কাছে তখন টাকা ছিল না, হঠাৎ করে তো ভাইয়া তো বুঝতে পারছে যে আমি একটা ঝামেলায় পড়ছি। ভাইয়া বলছে আমি টাকা পরে নিব, অসুবিধা নাই। ওইটা করার পরে তারপরে আমার ওই রিমান্ডটা ক্যান্সেল হয়। তারপর বিকেল 5টায় আমাকে ওই কোর্টে নিয়ে যাওয়া হয়, যে কোর্টে আমরা যাই আদালত, ওই কোর্টে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে আমাকে একটা রুমের মধ্যে আটকায় রাখে, পুলিশের গাড়িতে নিয়ে গেছে। নিয়ে যে আমাকে বাসা থেকে নিয়ে গেছে আবার একটা কালো গাড়িতে, জানি আমার কেউ না দেখে। আমার বাসা থেকে যখন ধরে নেয় তখন একটা নোয়া কালো গাড়িতে মুখটুক পেঁচায় নিয়ে গেছে, জানি আমার চেহারা টেহারা কেউ না দেখে আর কি, তারা যেটা নিতেছে। আর ওইখানে নিয়ে গেছে একটা পুলিশের গাড়িতে, নিয়ে আমাকে একটা অন্ধকার রুমে রেখে দিছে। আমাকে উপরে কোর্টেও উঠতে দেয় নাই, আমাকে জাজও জিজ্ঞেস করে নাই, মানে আমি কারোর সামনে যাই নাই। হঠাৎ করে শুনি আমার কাশিমপুর থানায় আমাকে পাঠাই দেওয়া হয়েছে। তো তখন কাশিমপুর থানায় আমি 8 দিন আমার বাচ্চাকে নিয়ে আমি থাকি। জি, আমি শুনছি যে ধানমন্ডি থানায় 36 লক্ষ টাকা দেওয়া লাগছে এই মামলাটা নেওয়ার জন্য, এবং অ্যারেস্ট করার জন্য ওসিকে অনেক টাকা দিছে। ওনার নামটা আমার এখন খেয়াল নাই, ওই ইসে লেখা আছে, ওই জিডি কপি আছে না, ওখানে লেখা আছে, আমি নামটা ভুলে গেছি। কমিশনার সাহেবের কথা মনে আছে আমার, উনি পরে আমাকে স্বীকার করছে যে আহসান সাহেব ছিল, হ্যাঁ। আর এসআই তৌকির আহসানুল্লাহ ছিল মনে হয়, আর শুকনা মতন করে ফর্সা মতন করে, আর ছিল এসআই তৌকির, উনি আর কি তদন্ত করছিল। পরে আর একজন স্যারের কাছেও দিছিল, কিন্তু এরা সবাই টাকা খাওয়াচ্ছিল। আমি বারবার সমঝোতার জন্য গেছিলাম, কিন্তু এরা করে না। এবং আমার তখন 8 দিন আমি কাশিমপুরে জেলে ছিলাম, আমার জামিন বারবার ক্যান্সেল করে দিচ্ছিল। তারপরে অনেক কষ্ট আর কি জামিন পাওয়ার পরে আমি বের হই। তারপর তো ওর সাথে সংসার চলছে। জেল থেকে বের হওয়ার পরে তো ওদের অত্যাচার আর বেশি বেড়ে গেছিল, কারণ ওই যে ওদের একটা প্রভাব, আমাকে জেল খাটাইতে পারছে, মানে জেল খাটাইছি, ওই একটা ইয়া ছিল ওদের মধ্যে। বাসায় এসে প্রায় মোহাম্মদের দাদি আমাকে মারতো, মোহাম্মদের বাবারও টর্চার বেড়ে গেছিল। এটা অনেক পর্যায়ে বেড়ে যাওয়ার পরে দেখি যে আমি আর পারতেছি না। আর আমাদেরকে ফালাইয়ে মোহাম্মদের বাবা প্রায় 6-7 মাসই যশোর ছিল, আমাদের কোনো খরচে দেয় নাই। আমরা বাসায় না খেয়ে আসি, কোনো খরচ নাই, নাই, সে যশোর পড়েছিল। এবং আমাদেরকে নানা রকম লোক দিয়ে টর্চার এটা শুরু করলো। পরে আমি অনেক জায়গা দৌড়াদৌড়ি করছি যে আমি এখন কি করবো। ওদিকে আমার কোর্টেও ওই যে ওরা চার্জশিট এগুলো রেডি করতেছে, আমার জেল খাটাবে, আমার ভরে রাখবে। আমি খুব নার্ভাস হয়ে গেছি। তখন যখন আমার গায়ে ওই যে ওর মা এসে প্রায় গায়ে হাত তুলতো, আমি সাথে সাথে যখন বড়দের সাথে জিজ্ঞেস করছি যে আমি কী করবো, আমার থেকে এরকম টর্চার করতেছে, আমি তো বাঁচতে পারতেছি না আমার ছেলেকে নিয়ে, আমি তো যে কোনো সময় মরে যাব। তখন সবাই বলছে যে তুমি যখনই এরকম এসে মারবে তখনই সাথে সাথে তুমি জিডি করে ফেলবা গুলশান থানায়। তো 126 নম্বর তখন আমি থাকতাম। যখন এরকম করছে তো আমি সাথে সাথে মানে গুলশান থানায় যে আমি জিডি করছি। তারপর জিডি করার পরে তারপর দেখলাম যে ওরা আমাকে এক পর্যায়ে বাসার নিচে লোক রাখতো পাহারা দেওয়ার জন্য। তারপর মোটরসাইকেলের পিছু লোক যাইতো। এখন শুটার ঠিক করছে নাকি, আমি তো অনেক ভয় পেয়ে গেছি। পরে যখন আমি থানায় জানাইছি তখন ওরা বলছে যে আপনি মামলা করেন, থানা থেকে তো এই মামলাগুলো হয় না, আপনি কোর্ট থেকে যে মামলা করেন, আমরা এখান থেকে আমরা যা তদন্ত করে পাই আমরা পাঠাবো। কিন্তু পজিটিভ তদন্ত ওরা কোর্টে দিছে মামলা করার পরে। তারপর ওদের নামে আমি মামলা দিছি, ওর মার নামে বাবার নামে। আমার হাজব্যান্ড এরপর এখন 3 নম্বর বউ আছে। দ্বিতীয় বিয়ে করছিল চিটাগাং, মেয়েটার নাম তানি, চিটাগাংয়ের মেয়ে। ওই ঘরে 3 বছর সংসার করার পরে ওই মেয়ে ওকে ডিভোর্স দিয়ে দেয়। এখন দুবাইয়ের একটা মেয়ে বিয়ে করে নিয়ে আসছে, এই ফেব্রুয়ারি মাসে বিয়ে করছে। এখন ওই মেয়ে বাসায় আছে, ওই মেয়েকে নিয়ে সংসার করতেছে আপাতত। আমার এই যে নারী শিশু নির্যাতনের যে মামলাটা হয়েছিল, ওদের যতগুলো মামলা হয়েছিল, যখন আমি মামলা যখন করেছিলাম তখন ওই যে অ্যারেস্ট ওয়ারেন্ট আসে যেটা ধানমন্ডি থানায়, আমি কোনোদিন ওদেরকে অ্যারেস্ট করতে পারি নাই। কারণ
স্বরাষ্ট্রমন্ত্রী যে ধানমন্ডিতে থাকতো উনি কামাল সাহেব, তো উনি আর কি ওই আফিল উদ্দিন সাহেব যে এমপি আমার চাচা শ্বশুর, উনি ফোন দিত স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেবকে যে এরকম অ্যারেস্ট ওয়ারেন্ট গেছে, ওই অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে থানায় গেছে, আমার বাসা জানি পুলিশ না যায়, ভাইয়ের বাসায়। তো স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেবের ফোনে ওখানে যাতে পুলিশ কেউ অ্যারেস্ট করতে যাইতো না, আমাকে ওই ঘন্টার পর ঘন্টা বসাই রাখতো। তো এরকম করে অনেকগুলো অ্যারেস্ট ওয়ারেন্ট গেছে, কিন্তু ওনারা করায় নেয় আর কি। তো যার জন্য ওই যে আমার যে মামলাটার, এটাও ওনার ফোনেই আমাকে অ্যারেস্ট করা, আমাকে ধরা, আমাকে টর্চার করা, পুলিশ দিয়ে আমাকে হয়রানি করা, সবই তারাই করছে ওই সময়টাতে। আমি চলতাম, আমি তো বুটিক করতাম, আমার একটা পেজ আছে নাজিয়াস ক্রিয়েশন, ওই পেজে আমি ড্রেস সেল করি এবং লাইভ করি, ওইভাবে আমি চলছি। এমনও দিন গেছে যে আমি না খেয়েও ছিলাম, ছেলেকে দুধ খাওয়ার টাকা আমার কাছে ছিল না। ওই যে আমাকে ফালায় চলে গেছে 6-7 মাস আগে, আমি যে বাচ্চাকে নিয়ে কীরকম আছে তাও ফোন করে কখনো খোঁজ নেয় না।